এদিকে সজীব ওয়াজেদ জয়ের এক সিদ্ধান্তেই আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলছে। ভোটের আগেই দেশ ছাড়ছে উপদেষ্টারা, হঠাৎ গোপন তথ্য ফাঁস করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়, ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে, ওদের পতনের ঘণ্টা বেজে গেছে। নিরাপদে বাংলাদেশ ত্যাগের জন্য বা নিরাপদ প্রস্থানের জন্য বাংলাদেশের বেশ কিছু উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং সেটিকে সাধারণ পাসপোর্টে পরিণত করেছেন। যে ট্রায়াল রান শুরু হয়ে গেছে, এখন আসলে কে কোনভাবে কোন পথে যাবে, কে কোন দিক থেকে বের হবে, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয়ের প্রকাশ্যে একটি অনুষ্ঠানে, কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ভারতে প্রথমবারের মতো সরাসরি ভার্চুয়াল বক্তব্য সজীব ওয়াজেদ জয়ের, যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2রা ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দেবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। বাংলাদেশের রাজনীতির খেলা জমে গেছে এবং এই খেলায় আসলে শেষ অবধি কি হবে আদৌ কেউ বুঝতে পারতেছি না। তবে খুব স্পর্শকাতর একটা সূত্র মারফত জানতে পারলাম বিএনপি হয়তোবা নির্বাচন বয়কট করতে পারে। বিএনপি নির্বাচন বয়কট করার একটা ঘোষণা দিয়ে বসলেও বসতে পারে, সেটা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। এখনো যেন থামছেই না এই কথাটি বলা যে আদৌ কি নির্বাচন হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, নির্বাচন কি সত্যি সত্যি এই 12ই ফেব্রুয়ারি তারিখে হতে চলেছে? এছাড়াও দর্শক, বিভিন্ন মহল থেকে গুঞ্জন উঠেছে যে আসলে নির্বাচনটা স্থগিত হতে চলেছে 6 থেকে 7 তারিখের মধ্যেই, কারণ বিএনপি নাকি নির্বাচন বয়কট করতে চলেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, বিএনপি কি সত্যি সত্যি নির্বাচনের আগে এই নির্বাচনকে বয়কট করতে চলেছে, নাকি এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নিরাপদে বাংলাদেশ ত্যাগের জন্য বা নিরাপদ প্রস্থানের জন্য বাংলাদেশের বেশ কিছু উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং সেটিকে সাধারণ পাসপোর্টে পরিণত করেছেন। হ্যাঁ, এই মন্তব্যটি 1 ফেব্রুয়ারি করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলছেন যে তিনি অবশ্য দাবি করেছেন তাকে নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর বের হয়েছে যে তিনি তার পাসপোর্টটি পরিবর্তন করেছেন, সেটি সত্য নয়। তবে হ্যাঁ, তিনি আজ ডিক্যাবের একটি অনুষ্ঠানে, নির্বাচন প্রশিক্ষণ বিষয়ে সাংবাদিকদের এক অনুষ্ঠানের সমাপনী ভাষণে তিনি বলেছেন যে তার বেশ কিছু কলিগ অর্থাৎ উপদেষ্টারা তারা কি করেছেন, তারা তাদের যেই কূটনৈতিক যে পাসপোর্ট সেটি এরই মধ্যে সারেন্ডার করে এবং সেই পাসপোর্টটিকে তারা সাধারণ পাসপোর্টও পরিণত করেছেন। তাহলে তো বুঝতে পারছেন যে আসলে তারাটি কিসের, মানে আর 1 সেকেন্ডও দেরি নয়, কোনোভাবে শেষ হলেই যেন কোনো ঝুঁকি ঝামেলার মধ্যে পোহাতে না হয়, তাই আগে ভাগেই সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলা হয়েছে। অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, সেই সেফ এক্সিটের খোঁজার জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি তাও অবশ্যই এরই মধ্যে শেষ করে ফেলেছেন। আমরা সেটি দেখেছি। এর মধ্যে আমরা জানি যে নজিরবিহীনভাবে, যেটি কোনোদিন বাংলাদেশের নির্বাচন ইতিহাসে ঘটেনি, যে নির্বাচনের আর 7-8 দিন বাকি, এর মধ্যে দুজন উপদেষ্টা দেশের বাইরে, একজন পারিবারিক কারণে যাবেন স্বাস্থ্য উপদেষ্টা, আর একজন একটি সরকারি কাজে যাবেন ডক্টর আসিফ নজরুল। তো একজন যাবেন সম্ভবত নিউজিল্যান্ডে, আরেকজন যাচ্ছেন দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে আসিফ নজরুল। যাই হোক, কাজে বোঝা যাচ্ছে যে ট্রায়াল রান শুরু হয়ে গেছে। এখন আসলে কে কোনভাবে কোন পথে যাবে, কে কোন দিক থেকে বের হবে, সেই যে কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখন এটি তো নানান কারণ, আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি ঘিরে নানান প্রকার সহিংসতার কথা বিভিন্ন দূতাবাস থেকে বলা হচ্ছে, তারা তাদের নাগরিকদের সতর্ক করে বলছে। অর্থাৎ 12 ফেব্রুয়ারি পরবর্তী বা 12 ফেব্রুয়ারির আগে পরে যে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে সেটি বুঝতে পেরেই এই যে সমস্ত যারা স্কলার, যারা উপদেষ্টা, যারা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার ছিল, এরা ওই ঝুঁকি ঝামেলায় যেতে চান না, তারা আগে ভাগেই তাদের পাসপোর্ট সব চেঞ্জ করে ফেলেছেন। মানে পুরো প্রস্তুতি রেডি, মানে এদিক শুরু হয়ে যাবে, ওদিকে তারা আস্তে করে পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাবে। তেমনই আর কি প্ল্যান।
যাই হোক, সেটি বেশ দেখার বিষয়। তবে আজ যে সত্য কথাটা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাকে ধন্যবাদ। যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শুধুই গুজব এর কারখানা, শুধু যে গুজব তৈরির কারখানা এটি যে বলা হয়, সেটি যে তিনি ভুল প্রমাণ করলেন এবং যে না, মেইন স্ট্রিম মিডিয়াতেও খবর সরকারি প্রশাসন যন্ত্রকে চাপিয়ে প্রকৃত নিউজ মানুষকে দেওয়া হয় না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি স্পষ্ট হয়ে উঠল এবং সেটি প্রমাণিত হয়ে উঠল। তবে কোন কোন উপদেষ্টা তাদের পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং সেটিকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করে অর্ডিনারি পাসপোর্ট অর্থাৎ সাধারণ পাসপোর্টে এরই মধ্যে রূপদান করেছেন, সেই নামের তালিকাটি অবশ্য তিনি বলেননি। তবে তিনি বারবার নিজের কথা অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তার এই দায়িত্বের থেকে অবশ্যই এমনটি করার কোনো সুযোগ নেই, কেননা তিনি তো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তো যাই হোক, বিষয়টি যে ঘটছে, তাদের যে শঙ্কা, সেটি যে সাধারণ নাগরিক ছুঁয়ে উপদেষ্টাদের মধ্যেও ছুঁয়েছে, সেটি আজ পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠল। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তেই অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন। 2024 সালে 5 আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী, নয়তো আত্মগোপনে রয়েছেন। আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, গত 21 জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সেই খবরে বলা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, যার মূল লক্ষ্য হলো 12 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তবে সেই নির্দেশনাগুলো কি তা প্রথম আলোর ওই খবরে তুলে ধরা হয়নি। দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, আওয়ামী লীগের 9 নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন। এই 9 নেতা 2 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। সূত্রগুলো বলছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় এরই মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বলছে, দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন। দেশে থাকা অনেক নেতাকর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে। সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে। আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে, এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, দলের নেতারা 4 ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা 4 ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। 4 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক। তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয়। জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন। এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর। গত 29শে জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে। জয়শঙ্কর সার্জিও গোরকে এই বার্তা দিয়েছেন, বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয়। ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে। সূত্রগুলো বলছে জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত 18 মাসে দেখা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন। যদি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে। পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে। এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল 4:30টায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয়ের বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত। গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয়। জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাঁধেই দিতে যাচ্ছেন। সেটি হতে পারে প্রকাশ্য কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে, তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপরে। বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর। সেটি হলে খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে। 12 ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনটি হচ্ছে না। 12 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস মূলত কি ধরনের নির্বাচন করতে চায়? একই দিনে একই সাথে দুই ধরনের নির্বাচন করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটিতে সফল হলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে যাবে জাতীয় পতাকা, পাল্টে যাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম। নির্বাচন দুটির মধ্যে একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যেটি আমরা সবাই এক প্রকার চিনি, যেখানে 300টি আসনে ভোট হয়, এবং অপরটি হচ্ছে গণভোট, যেখানে হা না ভোটের আয়োজন করা হয়েছে, যেটির মাধ্যমে জঙ্গিদের জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আর এটি করতে পারলেই তারা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সবকিছু পাল্টে দিতে সক্ষম হবেন। যে সনদে এত এত শর্ত রয়েছে, যেগুলো সফল করতেই তারা হা না নামক ভোটের আয়োজন করেছেন, যেটি সংবিধানের কোথাও উল্লেখ নেই, অথচ বিএনপি এটিকে সমর্থন দিয়ে যাচ্ছেন। নির্বাচন না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকলেও আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কারণ, হাইকোর্টের রিট। আপনারা জানেন, এই অবৈধ সরকারের অবৈধ জাতীয় নির্বাচন এবং অবৈধ গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত 5 জানুয়ারি হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ, এবং এই রিটের খবরটি বিবিসি, রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। কাজেই আশা করা যাচ্ছে কোর্ট 12 তারিখের নির্বাচনটি বাতিল করে দিবেন, কারণ বিদেশি চোখগুলোর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আদালতের দিকে। কারণ কি? কারণ ভারত, আমেরিকা, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ, কমনওয়েলথ সব দলের অংশগ্রহণে নির্বাচন করার জন্য প্রত্যেকেই আলাদা আলাদাভাবে চিঠি পাঠিয়েছেন ডক্টর ইউনূসকে, কিন্তু ইউনূস তাদের কথা কর্ণপাত করেননি। কাজেই তারা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। সূত্র বলছে আদালত থেকে দ্রুতই একটি রায় আসবে রিটকারীর পক্ষে এবং বাতিল হবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের তফসিল। দ্বিতীয় কারণ, তারেক রহমান। আপনারা জানেন, রাজনীতি না করার অঙ্গীকার করে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন যান, এবং বাংলাদেশে তার ফিরে আসা অনিশ্চিত থাকার কারণে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন।
বাংলাদেশে ফিরে বিএনপির হাল ধরে রাজনীতি করাটা তারেক রহমানের জন্য এতটাই অসম্ভব ছিল যে তিনি 2025 সালের 29 নভেম্বরও বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপর নির্ভর করে না। তার মানে 29 নভেম্বরও তিনি জানতেন না যে তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন। কাজেই তিনি হুট করে দেশে চলে আসাতে তার ব্রিটিশ পাসপোর্টটি সারেন্ডার করতে পারেননি, কারণ ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার করতে প্রায় 1 বছর সময় লাগে। বাংলাদেশের সংবিধানের 66(2) গ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, অন্য দেশের নাগরিকত্ব থাকলে বাংলাদেশের সংসদ সদস্য কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর সেটি জোর করে হলেও আইনের জালে আটকে গিয়ে পরবর্তীতে আমসালা দুটোই হারাতে হবে। এটি তারেক রহমান ভালো করে জানেন। সূত্র বলছে, এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আগামী কয়েকদিনের মধ্যেই চিকিৎসার নাম করে আবারও লন্ডন যাবেন তারেক রহমান। তাছাড়া নির্বাচনের তফসিলের সাথে তারেক রহমানের ভোটার হওয়া সংবিধান কিংবা আইন বিরোধী কাজ, তাই 12 ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে না। কারণ তারেক রহমানের ভোটার হওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করার বিরুদ্ধে দ্রুতই একটি রিট হবে বলে খবর পাচ্ছি। তৃতীয় কারণ জামায়াত ইসলামী। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী ইউনূস সরকারের পেছনের খুঁটি বলেন আর প্রধান শক্তি বলেন সবই মূলত জামাত এবং পাকিস্তান। ডক্টর ইউনূস আসলে জামাতেরই লোক, আর জামাতের প্রধান শক্তি হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজে সেনাপ্রধান মূলত দেশ চালাচ্ছেন জামাতকে দিয়ে। প্রশাসনের 80% বর্তমানে জামাতের দখলে। 65টি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন জামাতের, 50টি জেলার এসপি ডিসি হচ্ছেন জামাতের, বিচার বিভাগ জামাতের হাতে। অর্থাৎ দেশের 80% প্রতিষ্ঠান রয়েছে জামাতের হাতে। নির্বাচন না করেও রাষ্ট্র পরিচালনা করছেন জামাত। তাই জামাত চায় না আগামী 5 বছরের আগে কোনো নির্বাচন হোক। কিন্তু বিদেশি চাপে ডক্টর ইউনূস নির্বাচনের তফসিল ঘোষণা করে এক প্রকার বোকা হয়ে গিয়েছেন। কারণ তিনি যখন তফসিল ঘোষণা করেছেন তখন বেগম খালেদা জিয়া এক প্রকার মৃত লাশের মতোই বেঁচে ছিলেন এবং তারেক রহমানও বাংলাদেশে আসতে পারছিলেন না। তাই তারা ভেবেছিলেন বিএনপি জামাতের সামনে দাঁড়াতেই পারবে না, জামাতি সরকার গঠন করবে। কিন্তু সমস্যা হয়েছে খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশে ফিরে আসা। কারণ ডক্টর ইউনূস, জামাত এবং সেনাপ্রধান চাননি তারেক রহমান বাংলাদেশে আসুক এবং রাজনীতি করুক। তারেক রহমান দেশে আসাতে যেমনি সমস্যা হয়েছে জামাতের, তেমনি সমস্যা হয়েছে ডক্টর ইউনূসের, তেমনি সমস্যা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তাই তো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানুয়ারির 1 তারিখ তারেক রহমানের সাথে একটি বৈঠক করেন। জামাত মূলত তারেক রহমানের সাথে বৈঠক করতে গিয়েছিলেন একটি কারণে, আর সেটি হচ্ছে বিএনপির সাথে মিলেমিশে জামাত একটি সরকার গঠন করতে চায়। আর সে প্রস্তাবটি তারেক রহমানকে দিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু তারেক রহমান প্রস্তাবটি ফিরিয়ে দেন, কারণ তারেকের উপর ভারত এবং আমেরিকার চাপ রয়েছে। প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার কারণে জামাত চাচ্ছে নির্বাচনটি যাতে না হয়, আর সে লক্ষ্যে আগামী 7 থেকে 9 তারিখের মধ্যেই হয়তো বেশ কয়েকটি দাবি নিয়ে রাস্তায় নামবে এনসিপি কিংবা জামাত। সূত্র বলছে জামাত যে কোনো একটি অজুহাত দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আর জামাত নির্বাচন বয়কট করলে বিএনপি কি একা একা নির্বাচন করবে? নিশ্চয়ই না। কাজেই নির্বাচনটি হবে না। তাহলে কবে হবে? আসছি সে আলোচনায়। তার আগে নির্বাচন না হওয়ার চতুর্থ কারণটি তুলে ধরছি। চতুর্থ কারণ আওয়ামী লীগ। একটি নির্ভরশীল সূত্র বলছে যে কোনো মূল্যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি প্রতিহত করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখনও আন্তর্জাতিক পরাশক্তির দিকে তাকিয়ে আছেন এবং থাকবেন আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে যদি তারা কোনো সমাধান করতে না পারেন, তাহলে নির্বাচন প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে সর্বশক্তি প্রয়োগ করতে মাঠে নামবে আওয়ামী লীগ। আর এর প্রস্তুতি নিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে এবং সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে ভারত, রাশিয়া এবং ইউরোপের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। কারণ ভারত কিছুতেই পাকিস্তানপন্থী জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দিবে না। তাদের আন্দোলনে গঠিত হবে একটি নতুন কেয়ারটেকার সরকার, যে সরকার জুন কিংবা জুলাই মাসের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন দেশবাসীকে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।